পুরীর হোটেলে বেড়াতে গিয়ে একটি পরিবারের সাথে ঘটেছিল ভয়ঙ্কর এক ভৌতিক ঘটনা। শুধুমাত্র সেখানে নয়, তারপর বাড়িতে আসার পরেও সেই ছায়া তাদের পিছু ছাড়েনি। আর যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের সাথে বা আপনাদের পরিচিতদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, ঐশ্বরিক হোক, দৈবিক হোক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভৌতিক ঘটনাটি। 2024 সালে সেনগুপ্ত পরিবার বেড়াতে গিয়েছিল পুরীতে। পরিবারের সদস্য ছিল 5 জন। প্রতীক সেনগুপ্ত, যার বয়স 48 বছর, তার স্ত্রী অনিন্দিতা সেনগুপ্ত, যার বয়স 45 বছর, এবং তাদের মেয়ে তুয়া, যার বয়স 18, এবং ছেলে তুতাই, যার বয়স 13। আর প্রতীকের মা মানে প্রতীক বাবুর মা মানসী দেবী, যার বয়স 75 বছর। এখানে তারা তাদের ছেলে মেয়ের ডাক নামটাই দিয়েছে। পুরীর এক পুরনো রাস্তার ধারে তারা একটি হোটেল বুক করে। অনলাইনে ছবিতে সব ভালোই মনে হচ্ছিল, তবে হোটেলের রিভিউগুলো হয়তো সরিয়ে ফেলা হয়েছিল, যেটা পরবর্তীকালে তারা জানতে পারে আর কি। 3 তলা হোটেল, 2য় তলার সব থেকে কোণার দিকে 2টো রুম তারা বুক করেছিল। যথারীতি সেখানে তারা সকালের দিকে পৌঁছে গেল, রুমের মধ্যে প্রবেশ করলো। 2টো রুম দেওয়া হলো। একটা রুমে প্রতীকবাবু, তার স্ত্রী অনিন্দিতা এবং তাদের ছেলে তুতাই থাকলো, এবং কোণার যে রুমটা, সেই রুমটায় থাকলো হলো এই মানসী দেবী এবং তার নাতনি, অর্থাৎ যার বয়স 18 বছর, তুয়া। ও কিন্তু ইচ্ছে করে কোণার রুমটা নিয়েছে, কারণ ওই রুমের সাথে একটা ব্যালকনি ছিল। সেখান থেকে কিন্তু সমুদ্র দেখা যায় না, রাস্তা দেখা যায়। রাস্তার লোক দেখলেও তো ভালো লাগবে। আর ব্যালকনিটা খুবই সুন্দর ছিল, সেই কারণে রিমি এবং তার ঠাকুমা সেই রুমটা নেয়। খুব ভালো কথা। সকালবেলা সমস্ত জিনিসপত্র তারা সেই বেডরুমে রাখার পরে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখান থেকে আসে, সেই হোটেলেই লাঞ্চ করে। তারপরে তারা একটু বিশ্রাম নিয়েছিল, অনেকটা জার্নি পড়ে গেছে তো, কালকে থেকে একটু ঘুরবে। বিকেলবেলা আবার হলো, তারা আবার পুরীর সমুদ্রের ধারে গেল, সেখান থেকে খাওয়া দাওয়া করলো, আবার হোটেলে ফিরে আসলো। রাত্রেবেলায় অনেকক্ষণ তারা গল্প গুজব করলো, তারপর যে যার রুমে শুতে গেল। রাত তখন 12টা বেজে গেছে, অর্থাৎ গল্প করতে করতে তাদের অনেকটা সময় চলে গিয়েছিল। তুয়া এবং তার ঠাকুমা তাদের ওই কোণার রুমটার দিকে চলে গিয়েছিল। শোয়ার পরে তো সঙ্গে সঙ্গে আর ঘুম আসে না। ঠাকুমা নাতনি মিলে একটু গল্পও করছিল, কিন্তু গল্প করতে করতে হঠাৎ করে তার ঠাকুমা মানসী দেবী বলে বসেন, জানিস তো দিদি ভাই, এই রুমটা আমার কেমন স্বাভাবিক লাগছে না। রুমটা কেমন একটা ভার ভার, আমি না বুঝতে পারি। তুই আমার কথা বিশ্বাস করবি কি করবি না জানি না, কিন্তু আমি যদি কোথাও যাই যেখানে কোনো নেগেটিভ এনার্জি আছে, আমি সেগুলো ফিল করতে পারি। আমার শরীরটা তখন ভার হয়ে আসে। এই রুমের মধ্যে যখন সকালে প্রবেশ করেছিলাম তখনই কেমন একটা লাগছিল, কিন্তু তোরা এত হই হল্লা করছিলি সমুদ্রে যাবি বলে, সে ব্যস্ততার মধ্যে আমিও কিছু অতটা অনুভব করতে পারিনি। তোদের সাথে আমিও ব্যস্ততার মধ্যে ঢুকে গিয়েছিলাম, কিন্তু এখন শুয়ে শুয়ে আমার মনে হচ্ছে কেমন একটা লাগছে, যেন ভার ভার রুমটা, শরীরটা কেমন ভার ভার হয়ে আসছে। তোর কি এমন মনে হচ্ছে তুয়া? তুয়া তখন বলছে, ঠাকুমা তুমি আবার শুরু করলে, এই কথা যদি মা শুনতে পারে তাহলে কিন্তু বড্ড রাগ করবে। এখানে কিছু কথা বলে রাখি, তুয়ার ঠাকুমা একটু অন্য ধরনের মানুষ। যদি কোথাও কোনো নেগেটিভ এনার্জি থাকে, বা এই যেটা বলছি আর কি, ভূত প্রেত বা যে কোনো কিছু, উনি অনুভব করতে পারেন, বুঝতে পারেন। কারণ এই গত 15 বছর হয়েছে তারা কলকাতার একটা ফ্ল্যাটে থাকে, কিন্তু তার আগে তারা কিন্তু একটা গ্রামে থাকতো। আর দেখবেন বিভিন্ন গ্রামে পাড়াতে কিছু কিছু দাদু ঠাকুমা থাকে, জেঠু জেঠিমা থাকে, যারা ঝাড়াতে পারে। অনেকে তো ভয় পায়, বাচ্চারা অনেকে ভয় পায়, কিছু দেখেছে বলে নয়, অনেক সময় শিউরে ওঠে না, ভয় লাগে। তো ওই ঠাকুমার কাছে আগে আসতো, এসে বলতো, ঠাকুমা একটু ঝাড়িয়ে দাও তো, জেঠিমা একটু ঝাড়িয়ে দাও তো, কাজ হতো, তাদের ভয়টা সেরে যেত, জল পড়াও দিতে পারতো, এইটুকুই, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু এই যে 15 বছর ফ্ল্যাটে এসে থাকে, এখানে থাকতে থাকতে অনেকটা আধুনিক হয়ে উঠেছে। এইসব ঝাড়ফুঁকের কথা তিনি ভুলেই গেছেন।
কারণ কলকাতার মতো শহরে তো আর কেউ এসে বলবে না যে আমাকে ঝাড়িয়ে দিন বা কিছু, আর তারা জানবে বা কি করে যে তিনি এরকম ঝাড়াতে পারে ভয় টয় পেলে, কারণ সেখানে তো ঠিকমতো কারোর সাথে কথাই হয় না, শুধুমাত্র সেই অ্যাপার্টমেন্টের কিছু জনের সাথে তার কথা হয়, কিন্তু তাদের তিনি এইসব বিষয়ে কখনো বলেনি আর কি। তাই এর আগে যখন তারা গ্রামে থাকতো বা এর আগেও তো অনেক জায়গা গেছে না, সেখানে গেলে তার ঠাকুমা না বুঝতে পারতো যে কিছু একটা হতে চলেছে, খারাপ হতে চলেছে, এখানে থাকা যাবে না, এই কাজটা করা যাবে না, তিনি বারবার করে বলতেন। আর এই জিনিসটাই তুয়ার মা একদম পছন্দ করে না। তিনি সব সময় বলেন যে তার শাশুড়ি মার নাকি এটা একটা কুসংস্কারের বাতিক। তিনি এরকম মন গড়া কথাগুলো বলেন, আর যার ফলে তারা ভয় পায়, তারা ভাবে যে এদিকে যাওয়া যাবে না, অনেক কাজে বাধা বিপত্তি আসে, যেগুলোতে বাধা বিপত্তি আসার কথাও না, তার ঠাকুমার এইসব নেগেটিভ কথাবার্তা শুনে সেই জিনিসগুলোতে বাধা বিপত্তি চলে আসে। শুধুমাত্র এই কারণটা নিয়েই কিন্তু শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে একটু ঝামেলা হয়, আর কিন্তু কিছু না, কারণ একে অপরকে তারা খুবই ভালোবাসে, পরিবারটা মোটামুটি খুবই ভালো। তাই তুয়া আর কি বারবার করে তার ঠাম্মিকে বলছে যে ঠাম্মি, তুমি কিন্তু এরকম কথা আর বলো না, এখানে এসেছি 5-6 দিন থাকবো এখানে আমরা, তুমি যদি এখন এইসব কথা বলো তাহলে তো মা রাগ করবে, কারণ প্রথম দিন এখানে এসেছি, অনেক টাকা নিয়েছে, আগে থেকে বুক করা রয়েছে, মা ভাবে তুমি আবার নেগেটিভ কথাবার্তা বলছো, এগুলো কিন্তু আর বলো না। যাই হোক, ঘুমিয়ে পড়েছিল এই কথাবার্তা বলে। তার ঠাকুমার তার নাতনির এই কথা শুনে কোনো উত্তর কিন্তু আর দেয়নি। রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিল তুয়া, তখন হঠাৎ করে তুয়া বলে বসলো যে ঠাম্মি, আমার মাথা থেকে হাতটা সরাও, ভালো লাগছে না, মাথায় তো বিলি কেটে দিলে, এখন দিচ্ছ, আমার আর ভালো লাগছে না, হাতটা সরাও, কেমন যেন ভার ভার লাগছে, আমার শীত শীত করছে। তখন তার ঠাম্মি বলছে, কি বলছিস তুয়া, আমি আর কোথায় হাত দিলাম, আমি তো উল্টো দিকে ফিরে শুয়ে রয়েছি, কি বলছিস তুই? তুয়া তো ঘুমের ঘোরেই কথাটা বলেছে, কিন্তু ঠাকুমার কথা, তার ঠাম্মির কথা সে শুনতে পেরেছে। ধরফর করে উঠে বসলো, উঠে বসে লাইটটা অন করলো, বেড সুইচটাই ছিল। ঠাম্মিকে বলছে যে ঠাম্মি, তুমি মাথায় হাত দাওনি? বলছে না, তুই জানিস তো আমার খুব পাতলা ঘুম, তুই তো বাড়িতে আমার পাশেই ঘুমোস, তুই জানিস তো, তুই একটু নড়ে উঠলে আমার ঘুম ভেঙে যায়, আমি তো তোর মাথায় হাত দিইনি। তুয়া ভাবলো তাহলে কেউ স্বপ্ন দেখলো, কারণ ও তো স্পষ্ট অনুভব করতে পেরেছে, আর এটা তো ঘুমের মধ্যে নয়, কোনো স্বপ্ন মনে হচ্ছে না, কারণ তার মাথাটা যেখানে হাতটা দিয়েছিল না, সেই জায়গাটা এখনো ঠান্ডা রয়েছে। ও কপালে হাত দিল, সত্যি তো, যেখানে হাতটা মনে হচ্ছিল ছিল, সেই জায়গাটা পুরো ঠান্ডা, পুরো বরফের মতো ঠান্ডা। কিন্তু বাকি শরীরের অংশগুলো সেখানে ধরে দেখলো, কিন্তু না, সেখানে তো নর্মাল টেম্পারেচার। ঠাম্মিকে বলল, ঠাম্মি, তুমি আমার কপালটা ধরে দেখো কেমন ঠান্ডা লাগছে, আর তুমি আমার শরীরের অন্যান্য অংশ হাত ধরে দেখো, পুরো নর্মাল, এটা কেন হলো বুঝতে পারছি না তো। তার ঠাম্মি কি বুঝলেন কে জানে, হয়তো ভয় পাচ্ছিলেন বা কিছু খারাপ অনুভব করছিলেন, খারাপ কিছু ঘটার অনুভব করছিলেন, কিন্তু এত রাত্রে যদি তার নাতনিকে আরো কিছু বলে, কারণ ঘুমানোর আগে অনেক কিছু বলেছে, এখন যদি অনেক কিছু বলে তাহলে হয়তো নাতনি খুবই ভয় পেয়ে যাবে, চিৎকার করবে, শেষে ওর মা বাবা এসে আমাকে বকাবকি করবে, সকালটা হোক তারপরে নয় দেখা যাবে, তারপরে বলবো খন। তখন তিনি যুক্তি দিলেন, তুই তো হালকা একটা চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছিস, কপালটা তো ফাঁকাই রয়েছে, মুখটা ফাঁকা রয়েছে, তাই হয়তো কপালটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তুয়া আবার তখন বলছে যে কপালটা ঠান্ডা হবে কেন, কারণ এখন তো শীতকালও নয়, তাহলে ঠান্ডা এরকম হয়ে যাবে কেন? তার ঠাম্মি বলল, বেশি কথা বলিস না, তুই শুয়ে পড়। তুয়ার হয়তো আরো কিছু মনে হচ্ছিল, কিন্তু সে আর কোনো প্রশ্ন করলো না, ঘুমও তো পাচ্ছে, আগের দিন ট্রেন জার্নিটা অনেকটা হয়ে গেছে, কষ্ট হচ্ছে, তাই আবার সে ঘুমিয়ে পড়েছে। তারপরে তারা ঘুমিয়ে পড়েছিল, তার মাত্র কিছুক্ষণ পরে তুয়া চিৎকার করে খাটের থেকে পড়ে গেল। মানসী দেবী তো খুবই ভয় পেয়ে গেছেন, তিনি লাইট জ্বালিয়ে বলছেন, কি করে পড়ে গেলি রে তুই, কি হয়েছে, লাগেনি তো? সে কোনো কথা বলতে পারছে না, তার চোখ মুখ আতঙ্কে পুরো বিস্ফারিত হওয়ার মতো অবস্থা। তাকে তার ঠাম্মি এত করে জিজ্ঞেস করছে, কি হয়েছে, কথা বলছিস না কেন, কিন্তু তুয়া তার মুখের থেকে একটা কথাও বের করতে পারছে না। তার ঠাম্মি তার চোখ মুখ দেখে ভীষণই ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি উঠে তার কাছে গেছে। তিনি ভাবছিলেন যে এই ঘরে রাত্রে থাকাটা তিনি উচিত বলে মনে করেননি, কারণ তিনি প্রথমে তো বুঝতে পেরেছিলেন, যতই তার বৌমা ছেলে উল্টোপাল্টা কথা বলুক না কেন, এখানে তার নাতনির জীবনের প্রশ্ন, তার তো বয়স হয়ে গেছে,
আর তার কাছে কেউ সহজে আসতে পারে না এই সব ভূত প্রেত আত্মা, কারণ তার কাছে কিছু কবচ রয়েছে বা তিনি কিছু মন্ত্র জানেন, যে কারণে কখনো তার কাছে আসতে পারেন না। তিনি যখন এখানে এসেছিলেন তখনই বলতে পারতেন, তাহলে হয়তো রুমটা চেঞ্জ করা যেত বা কিছু বলা যেত। তিনি কেন বলেননি? নিজেকে তিনি নিজে দোষারোপ করছেন। নাতনিকে ওপরে ওঠালেন। তখন তুয়া কথা বলতে পারছে না, তবুও অস্পষ্ট করে সে বলছে, মানে তার মানে হচ্ছে এটাই যে ঠাম্মি, আমার মনে হলো কেউ যেন আমাকে ধরে খাটের নিচে ফেলে দিল। বিশ্বাস করো, আমি মোটামুটি জেগেই ছিলাম, তারপরে ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু সে গভীর ঘুমটা আসছিল না। আমি পুরো স্পষ্ট অনুভব করতে পেরেছি কেউ যেন টান দিয়ে আমাকে নিচে ফেলে দিল। তখন ঘড়িতে 3:30 মতো অলরেডি বেজে গেছে। ঠাম্মি বলল, তুই ঘুমো, আমি জেগে আছি লাইটটা জ্বালিয়ে। তারপরে কি আর ঘুম হয়? এমনি ভয় করছে, পড়ে গেছে, হাত পা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, মাথাটা কেমন ঝিমঝিমও করছে, হয়তো পড়ে গেছে বলে এরকম ঝিমঝিম করছে। তার ঠাম্মি তখন ভাবলো যে কখন ভোর হবে, কখন তার ছেলে বৌমাকে গিয়ে এসব কথা বলবে, কারণ আজকে তারা তো বিশ্বাস করবে। তুয়ার সাথে যে ঘটনাটা ঘটলো সেগুলো তো তুয়াও বলবে। আর তারপরে এই রুমটা চেঞ্জ করার আমরা ব্যবস্থা করব। যথারীতি সকাল হলো, দুজনের কারোরই ঘুম হলো না। সকাল হতেই ওরা গিয়ে বাইরে দরজাটা, মানে পাশের যে ঘরে যারা ঘুমিয়েছিল না, ওই যে প্রতীকবাবু, তার স্ত্রী অনিন্দিতা আর তাদের ছেলে তুতাই, তাদের ঘরের দরজাটা এরকম ধাক্কালো। ওরা তো ভয় পেয়ে বাইরে বেরিয়ে এসেছে যে কে এরকম ধাক্কা দিচ্ছে। পরে দেখলো তার মা এরকম দাঁড়িয়ে রয়েছে, আর তুয়া ওই ঘরে একটু শুয়েছে। এখন তো দিনের বেলা, ভয়টা একটু কম হচ্ছে, তাই ও শুয়ে পড়েছে আর কি। বলছে, কি হয়েছে, এত ভোরে ডাকাডাকি করছো, কি ব্যাপার? বলছে, অনেক ঘটনা ঘটে গেছে, তোরা এই রুমে আয়। তুয়া শুয়ে রয়েছে। ওনারা রুমের মধ্যে আসলো। তুয়াকে দেখে বুঝতে পারলো তুয়ার শরীরটা সত্যি খুবই অসুস্থ। এক রাতের মধ্যে তুয়ার চোখ মুখ পুরো বসে গেছে। তখন তারা বললো রাত্রেবেলা ঘুমায়নি, আর এটাই ভাবলো তারা, রাত্রে ঘুমায়নি বলেই হয়তো চোখ মুখ পুরো বসে গেছে। কিন্তু এতটাই বসে গেছে তার দিকে তাকানো যাচ্ছে না। তারপর সমস্ত ঘটনা বলা হলো। প্রথমে বলার একটু পরেই কিন্তু তুয়ার মা চেঁচামেচি শুরু করে দিয়েছে যে তুমি আবার এরকম শুরু করে দিয়েছো, আবার এইসব নেগেটিভ কথাবার্তা বলছো। একটা জায়গায় ঘুরতে এসেছি, এখানে এসে তোমার পজিটিভ কোনো চিন্তা ভাবনা আসছেই না মাথায়? এরকম বলছে। বিশ্বাস কর, আমি সত্যি সত্যি এরকম অনুভব করতে পেরেছি। আর তুয়াকে জিজ্ঞেস কর। তুয়া তারপর সমস্ত ঘটনা জানালো যে সত্যি মা, আমি দুবার কিন্তু এরকম মনে হয়েছে, আমার মাথা এরকম ঠান্ডা লাগছিল, আমার তো এরকম কোনোদিনও মনে হয়নি। আর সত্যি বলতে আমি তো ঠাম্মিকে এনে রাগারাগিও করি, আগে যখন এসব কথাবার্তা বলতো আমিই তো প্রথমে রাগারাগি করতাম, কিন্তু আজকে সত্যি আমি অনুভব করতে পেরেছি। আর ঠাম্মি তো বলছে আমার মাথায় হাত দেয়নি, আর ঠান্ডা এরকম হলো বা কি করে, আমার কপালটা আমি পড়ে গেলাম কি করে, আমি অনুভব করতে পেরেছিলাম কেউ আমাকে নিচে ঠেলে ফেলে দিয়েছে। তুয়াকে বিশ্বাস করা যায়, কারণ তুয়ার বয়সটা এখন অল্প হলে কি হবে, তুয়া খুব এমনি ম্যাচুয়ার, বয়সের থেকে ও খুব ম্যাচুয়ার, তো চিন্তা ভাবনার ক্ষেত্রে আর কি খুব ভালো মেয়ে। হোটেলের কয়েকজনকে ডাকা হলো। তাদের এই কথাগুলো বলার পরে মনে হলো তারা এই সম্পর্কে কিছু একটা জানে, কিন্তু তারা না জানার ভান করে বলল, ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অন্য রুমটা দেখতে পারেন, কিন্তু পাশাপাশি রুম কিন্তু পাবেন না, কারণ আপনাদের পাশে অনেক রুম বুকড হয়ে গেছে। উপর তলায় একটা রুম এরকম ফাঁকা রয়েছে মাঝখানের দিকে। বলছে, ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, উপরের রুমটাই দিতে হবে। তা ঠাকুমা সেই রুমের মধ্যে ঢুকলো। সেখানে দাঁড়িয়ে দেখলো যে না, মোটামুটি ঠিক আছে, এখানে অতটা সমস্যা হচ্ছে না। আর তিনি নেগেটিভ কোনো কিছু ফিলও করতে পারছেন না, ঘরটা পজিটিভই আছে। কিন্তু এইটা করতে করতে তো প্রায় 1-1.5 ঘন্টা সময় চলে গেছে। এর মধ্যে তুহার না খুব জ্বর চলে আসলো, প্রচন্ড জ্বর। আর মেয়েটা কোনো কথা বলতে পারছে না, মাথাটা খুব ঝিমঝিম করছে। প্রথম একটা দুটো সে কথা বলছিল যখন থেকে তার শরীর খারাপটা শুরু হয়েছিল আর কি, যে আমার ভালো লাগছে না, মাথাটা ঘোরাচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর লাগছে, শরীরটা ভার লাগছে, কিছু বুঝতে পারছি না, দু একটা কথা এরকম বলছিল। সাথে করে তো প্রতীকবাবু ওষুধ নিয়ে এসেছিলেন, ওষুধ দেওয়া হলো, তুয়াকে ওষুধ খেলো, কিন্তু ওষুধ খাওয়ার পরও জ্বরটা তার কমছে না। মাথা যন্ত্রণা ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু তবুও মাথা যন্ত্রণা করছে না। যত সময় বাড়ছে তার মাথা যন্ত্রণা আরো দ্বিগুণ হচ্ছে। আজকে তাদের ঘুরতে যাওয়ার কথা অন্যান্য জায়গায়, কিন্তু তারা বেরোতে পারছে না। সময় হয়ে যাচ্ছে, বেরোতে হবে, কিন্তু কোনো মতে বেরোতে পারছে না। তখন দুপুর 2:30 বাজে। তার আগে অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু তুয়াকে তারা কোনো মতে খাওয়াতে পারছে না, সে মুখই খুলছে না। পুরো বিছানা সজ্জা হয়ে গেছে মেয়ে এইটুকু সময়ের মধ্যে। প্রচন্ড চিন্তা করছে তারা যে কি অবস্থা হলো। তার ঠাকুমা তো খুব ভয় পেয়ে গেছে। সেই সময় তার ঠাম্মি তাকে ঝাড়িয়েও পর্যন্ত দিয়েছে, এই প্রথম অনেক বছর পরে তাকে ঝাড়িয়ে দিল আর কি, জল পড়া দিল, সমস্ত কিছু খেলো, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে কাজ হচ্ছে না, মেয়েটার জ্বর কমছে না। অতএব
তাদের সেই দিনই ট্রেনের টিকিট আবার ক্যান্সেল করে বুক করে বাড়ির পথে রওনা হতে হলো। এতটাই মেয়েটার শরীর খারাপ। কলকাতা নামার পরে তাকে কিন্তু আগে বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, তাকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল নার্সিংহোমে। সেখানে একটু চিকিৎসা করার পরে একটু সুস্থ হওয়ার পরে তাকে 2 দিন পরে বাড়িতে নিয়ে আসা হয়। বুঝতে পারছেন কি পরিস্থিতি? তারা সবাই সেখানে গেছে আনন্দ করতে, 5-6 দিনের ট্যুর, কিন্তু তাদের 1-1.5 দিনের মধ্যেই ফিরে আসতে হলো। আর তাও কি, তাদের মেয়ের শরীর খারাপ নিয়ে বাড়িতে আনা হলো। কিন্তু মেয়ে তো কাউকে চিনতেই পারছে না। প্রথম ঠিক ছিল, নার্সিংহোম পর্যন্তও ঠিক ছিল, কিন্তু তার একটা জিনিস খেয়াল করছে, যত সময় বাড়ছে মেয়েটার শরীরের অবস্থা আরো খারাপ হচ্ছে এবং অন্যান্যভাবে খারাপ হচ্ছে। আগে শরীর দুর্বল ছিল, জ্বর ছিল, চোখ মুখ পুরো গোটরে ঢুকে গিয়েছিল এবং তার সাথে ছিল মাথা ঝিমঝিম, মাথা ভার। প্রথমে কথা বলছিল, তারপরে কথা বন্ধ হয়ে গেল, তারপরে আবার একটু শরীর সুস্থ হলো নার্সিংহোমে যাওয়ার পরে। কিন্তু সেই মেয়ে এখন কাউকে চিনতে পারছে না। কেউ কোনো কথা বললে সে অপলকভাবে তাকিয়ে রয়েছে। ডাক্তার বললেন জ্বর ছাড়া আর কোনো সিমটম খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি জ্বর কি কারণে হতে পারে, রক্তে কোনো ইনফেকশন দেখা গেল কিনা, আরো অন্যান্য যেসব কারণ থাকতে পারে সেগুলো সব পরীক্ষা করা হলো, কিন্তু মেয়ের কোনো খারাপ অসুস্থতা দেখা গেল না এবং রিপোর্টে ধরা পড়লো না আর কি। তাহলে মেয়েটা জ্বর কমছে না কেন? তার ঠাকুমা তখন বারবার করে কিন্তু বলে যাচ্ছিল তার আগে থেকে যে মেয়েটা কিন্তু অতিরিক্ত ভয় পেয়েছে, ওই ঘরটা আমার স্বাভাবিক বলে মনে হয়নি। আর আমি তুয়াকে তো দেখতে পাচ্ছি, তুয়াকে দেখে কিন্তু আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এই তুয়া কিন্তু সেই তুয়া নয়, এই তুয়ার মধ্যে কিছু প্রবেশ করেছে। কিন্তু সেই কথা শুনে অনিন্দিতা দেবী অর্থাৎ তুয়ার মা খুব রেগে যাচ্ছে, কারণ তিনি বলতে চাচ্ছেন যে মা, আপনার নেগেটিভ কথাবার্তার জন্য এই সবগুলো হচ্ছে। মেয়ের এমনি শরীর খারাপ, কি অবস্থা, একটা দিনের মধ্যে মেয়ের শরীরটা পুরো অর্ধেক হয়ে গেছে, আর আপনি এখনো আপনার নেগেটিভ কথাবার্তাগুলো নিয়ে পড়ে আছেন। এই নিয়ে বাড়িতে একটু অশান্তিও শুরু হয়ে গেছে। অশান্তি হওয়ারই কথা। যখন দেখবেন মানসিকভাবে কোনো কিছু ভালো লাগে না, শারীরিকভাবে কোনো কিছু ভালো লাগে না, তখন এমনি মন মেজাজটা খারাপ হয়ে যায়, বিগড়ে যায়, ভালো কথাও আর সহ্য হয় না। অনিন্দিতা দেবীর ক্ষেত্রে, প্রতীক বাবুর ক্ষেত্রে কিন্তু সেম এটাই হয়েছিল। মেয়েকে বাড়িতে আনা হলো। ডাক্তাররা এমনকি বলেছে যে মেয়েটা হয়তো আপনার ভয় পেয়েছে, কারণ তারা এটাও বলে দিয়েছে যে দেখুন, ভয় পাওয়া জিনিসটাকে আমরা বিশ্বাস করি, ভয়টা তো আমাদের নার্ভের সঙ্গে জড়িয়ে যায়, আর যার কারণে আমাদের শরীরটা আরো অসুস্থ হয়ে যায়। আগে ভয়টাকে দূর করতে হবে, তারপরে দেখবেন আস্তে আস্তে শরীর অসুস্থতা এমনিই কেটে যাবে। এই কথা আবার তুয়ার মা বিশ্বাস করেছেন। আর সেই কথা শুনে কিন্তু তুয়ার ঠাম্মিও বারবার করে বলছেন, দেখেছো, বলেছিলাম না ভয় পেয়েছে, কিন্তু শুধুমাত্র ভয় নয়, ওর মধ্যে কিছু প্রবেশ করেছে যেগুলোকে তাড়াতে হবে, ভালো কাউকে আনতে হবে, ঝাড়াতে হবে, অনেক যোগ্য কিছু করতে হবে। কিন্তু এইগুলো শুনে আবার রেগে যাচ্ছে তুয়ার মা। ওদিকে আবার অনিন্দিতা দেবী আবার বলছেন যে মা, তুমি আরেকবার একটু ঝাড়িয়ে দাও, জল পড়া দাও। দিল, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তিনি বারবার করে বলছেন যে এটা আমার কাজ নয়, আমাদের আবার গ্রামে যেতে হবে। ওদের কিন্তু গ্রামে যে বাড়িটা ছিল না, বিক্রি করে দিয়েছে, কিন্তু ওদের যে শরী কাকাতো ভাইরা থাকে না, তারা ওখানে রয়েছে। আর সেখানে গেলেই আর কি ভালো মানুষের খোঁজ পাওয়া যাবে যারা আর কি ঝাড়াতে পারে। তখন তার ঠাম্মি বলছে, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, ওকে তো ঝাড়ানোর দরকার, ভয় পেয়েছো তো বুঝতে পারছো, আমার ঝাড়ানোয় জল পড়ায় তো কোনো কাজ হচ্ছে না, তাহলে তুয়াকে নিয়ে আমরা একটু গ্রামের বাড়িতে যাই, সেখানে গিয়ে দেখি কেউ আছে কিনা। ফোন করে তাদের জানানো হলো, ওখানে যারা শরিক রয়েছে আর কি, এনাদের আত্মীয় স্বজন, তাদের বলা হলো এইসব ঘটনা। তারা বললেন এরকম চেনা জানা একজন আছেন, তিনি খুব ভালো মানুষ, আপনারা বিশ্বাস করতে পারেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, তাহলে মেয়েটার আর শরীর খারাপ হবে না, অন্তত খারাপের দিকে আর যাবে না। পরের দিনই মেয়েটাকে নিয়ে তারা রওনা হয়ে গেল। সেখানে যাওয়ার পরে, অর্থাৎ সেই মানুষটার কাছে, একটা দাদু, বয়স্ক দাদু, তার কাছে যাওয়ার পরে তিনি বলে দিলেন যে এই মেয়ে তো স্বাভাবিক নয়, এই মেয়ের মধ্যে তো আত্মা প্রবেশ করে বসে রয়েছে। আর সেই কথা শুনে প্রতীক বাবু এবং অনিন্দিতা দেবী একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো, আর তারা ভয়ে ভয়ে তাকাতে লাগলো মানসী দেবীর দিকে, যিনি আগে এইসব কথা বলেছিলেন। তখন তিনি আর চিৎকার করলেন, রাগারাগি করলেন না, কারণ লোকের মাঝখানে তো করাটা উচিত না। কিন্তু বাড়ি আসার পরে তিনি বলেছিলেন যে যদি প্রথমে আমার কথা বিশ্বাস করতে, তাহলে হয়তো তোমার শরীরটা এতটা অসুস্থতার দিকে যেত না। তিনি শুরু করে দিলেন তার কাজকর্ম, মেয়েটাকে ঝাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি বললেন, ওই বয়স্ক দাদু বললেন, এই মেয়ের মধ্যে অন্য এক মহিলার আত্মা প্রবেশ করেছে, যে অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আর যদি তার সম্পর্কে আমরা জানতে না পারি,
তাহলে কিন্তু কোনোভাবেই একে বের করা সম্ভব নয়। আর সব থেকে বড় কথা, যজ্ঞ করতে হবে, আর যে যজ্ঞে এই যে আত্মা প্রবেশ করেছে তার রক্তের সম্পর্কের কাউকে লাগবে। এখন তো তারা চিন্তায় পড়ে গেল, আত্মা প্রবেশ বা করলো কোথা থেকে, আর সেই আত্মার আত্মীয়জনকে খুঁজবে বা কোথা থেকে। প্রথমত এগুলো তারা কোনোদিনও বিশ্বাসই করে না যে আত্মা একজন মধ্যে ঢুকে বসে রয়েছে, এত খারাপ কিছু ঘটাচ্ছে। প্রথমত এগুলো তারা বিশ্বাসই করেনি। আর দ্বিতীয়ত যদি বিশ্বাসও করে এখন মেয়ের শরীরের খাতিরে, কোথায় পাবে তাদের, এখন তাদের আত্মীয় স্বজন কোথায় পাবে? তখন মানসী দেবী মুখ খুললেন। তিনি বললেন যে এই যে আত্মা প্রবেশ করেছে এটা ওই রুমের থেকেই প্রবেশ করেছে। আমি ওই রুমটাকে স্বাভাবিক বলে মনে করিনি। আমি তো আগে থেকেই বলেছি ওই রুমের মধ্যে কিছু একটা আছে। আর যদি ওই রুমে কিছু একটা ঘটে থাকে তাহলে ওই রুমের সমস্ত ঘটনা জানবে হোটেলের স্টাফেরা, হোটেলের মালিক, অর্থাৎ হোটেলে ফোন করো। প্রথমে ভালোভাবে জিজ্ঞেস করো, যদি না বলে তাহলে কড়া কথা শোনাও এবং পুলিশের ভয় দেখাও। হোটেলে ফোন করা হলো, একজন স্টাফ ধরলো, তিনি বলেন কিছু জানেন না, হয়তো জানেন বা ওনাকে বারণ করা আছে তাই কিছু বলেনি। তখন আবার ফোন করা হয়, এরকম করে 2-3 বার করে ফোন করা হচ্ছে। প্রথমে 2 বার ফোন তুললেও একটুখানি কথা বলার পরে ফোনটা রেখে দিচ্ছে। কি জানি কি কারণে, কোনো কি গোপন কিছু ঘটেছে এই হোটেলে? তারপরে কিন্তু অনেকবার ফোন করেছে, কিন্তু তখন ফোন আর কেউ রিসিভ করছে না। কিন্তু জানতে তো হবে। আর যখন এইসব সম্পর্কে তারা কিছু বলছে না, তখন তাদের মধ্যে আরো নিশ্চয়তা চলে এসেছে যে কিছু একটা ওই হোটেলে ঘটেছে। যদি না ঘটতো তাহলে তারা ভালোভাবেই কথাটা বলতো। যখন প্রথমবার জিজ্ঞেস করেছিল না, তখনই হোটেলের স্টাফ কেমন একটা ইতস্তত বোধ করছিল কিছু একটা বলতে গিয়ে, কিন্তু তারপরে একদম পুরো কঠিন স্বরে বলল যে না, কিছু হয়নি এখানে, আপনি ভুলভাল বলছেন, বলে ফোনটা কেটে দিল। চলে গেল পুরীতে সেই হোটেলে। যখন দেখলো ফোনে পাওয়া যাচ্ছে না, প্রতীকবাবু চলে গেছে সেই হোটেলে গিয়ে সরাসরি স্টাফদের সাথে কথা বলে বলছে যে আমি আপনাদের ফোন করেছিলাম, নিশ্চয়ই কোনো বিপদে আমরা পড়েছি, আমাদের দরকার ছিল কিন্তু আপনারা ফোন তুলছিলেন না। এরপর কিন্তু আমরা পুলিশে যাব, কমপ্লেন করব, কিছু একটা ঘটনা ঘটেছে এখানে। আর সেই চেঁচামেচি শুনে তখন হোটেলের মালিকও চলে এসেছেন। সবসময় তিনি থাকে না, কিন্তু সেদিন তিনি ছিলেন। কথা বললেন আলাদা ঘরে নিয়ে গিয়ে। প্রতীকবাবুকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। প্রতীকবাবু সমস্ত ঘটনাই খুলে বললেন, তার মেয়ের সাথে এই হয়েছে আর কি, এখন সুস্থ হচ্ছেন, অনেকটা অসুস্থ হয়ে গেছে, অনেকটা খারাপের দিকে চলে গেছে। কিছুক্ষণ থেমে ওই যে ভদ্রলোক যিনি হোটেলের মালিক, তিনি বললেন দেখুন এই হোটেলে তেমন কিছুই ঘটেনি, খারাপ কিছু ঘটেনি, কিন্তু ওই যে রুমটা, সেই রুমে একজন দম্পতি এসেছিল, 28-29 মতো বয়স হবে, তাদের কোনো কিন্তু বাচ্চা কাচ্চা ছিল না। তারা এখানে 5 দিন থাকবেন বলে এসেছিল, কিন্তু 3 দিনের দিন ওখানে যে মহিলাটা ছিল সেই মহিলাটা হার্ট অ্যাটাক করে একদম জায়গায় স্পট হয়ে যান, মারা যান আর কি। কিছু করার ছিল না, রাত্রেবেলায় ঘটনাটা ঘটেছিল। পুলিশ এসেছিল, আসবেই তো, তারা বলল স্বাভাবিক মৃত্যু, আর কোনো অসুবিধা তারপরে হয়নি। ওনারা বাড়ি চলে গেলেন। তারপরে প্রায় 3 দিন রুমটাকে বন্ধ করে রেখেছিলাম। বন্ধ তো রাখার কথা নয়, কারণ আমাদের তো ব্যবসা চালাতেই হবে, তবু একজন মারা গেছেন, রুমটাকে আবার খোলা রাখবো, তাই 3 দিন রুমটাকে বন্ধ করে রেখেছিলাম। তার একদিন পরেই আবার এসেছিলেন আরেকজন, ওখানে থেকেছিলেন, কিন্তু তারা থাকতে পারেননি। তারা বললেন কিছু একটা সমস্যা রয়েছে, কিছু ভয়ের ঘটেনি, কিন্তু তারা নাকি ওই রুমে কারোর উপস্থিতি অনুভব করতে পেরেছে, এটাই আর কি। তারা বাইরে বেরিয়ে এসে বলেছে এরকম তারা অনুভব করতে পেরেছে। আমরা তখন তাদের অন্য একটা রুম দিই। আমরা তখন ভেবেছিলাম যে এটা ওদের মনের ভুল, কারণ আমরা জানতাম তারা কিন্তু এখানে আসার পরে এই ঘটনা সম্পর্কে জেনেছে যে এরকম একজন মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে, রুমে একজন মহিলা মারা গেছে আর কি। আমরা ভেবেছি হয়তো ওরা কল্পনা করে নিয়েছে, কারণ দেখবেন এটা সত্যি কথা, এটা কিন্তু ওই ভদ্রলোকই বলছেন, হোটেলের মালিকটাই বলছেন যে কোনো জিনিস আমরা জানি যে এখানে ভয়ের কিছু আছে বা কেউ মারা গেছে বা কিছু থাকবে না সেখানে, তবু আমরা কল্পনা করে নেব যে ওই অতৃপ্ত আত্মা এখানে ঘোরাঘুরি করছে, কিছু একজন আছে, কাউকে অনুভব করতে পারবো। এটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা ভেবে নেয় আর কি, থাকে না তবুও ভেবে নেয়। আমরা কিন্তু তখন এটাই ভেবেছিলাম যে তারা এগুলো মনে মনে অনুভব করছে আর কি, কল্পনা করেছে। এটাকে আর বার্তা দিতে চাইনি। যদি তখন আমরা বলতাম যে না কিছুই না, আপনাদের থাকতে হবে, তাহলে হয়তো ওরা সিন ক্রিয়েট করতো, জিনিসটা বাড়াবাড়ি হতো, অনেকে জানতো, হয়তো আমাদের হোটেলটাও বন্ধ হয়ে যেতে পারে। একটা রুমারের জন্য আমরা চেপে গেলাম ব্যাপারটাকে। আর সব থেকে বড় কথা, আমরা কিন্তু সেই রুমটাকে 1 মাসের জন্য বন্ধ করে দিলাম। ওনারা বাড়ি চলে গেলেন, কিন্তু ওনারা সোশ্যাল মিডিয়ায় বা কোথাও কিছু ছেড়েছিলেন কিনা আমরা জানি না। তারপর থেকেই হোটেলে যে আমাদের ওয়েবসাইটটা রয়েছে সেখানে দেখলাম অনেক রিভিউ আসতে শুরু করলো, হোটেলটা যাবেন না, এত নম্বর রুমে যাবেন না, অনেক সমস্যা আছে, এই আছে ওই আছে।
দেখুন, আমাদের হোটেলটা কোনো সমস্যা কিন্তু নেই, আমরা জানি কোনো সমস্যা নেই, ভালো হোটেল। সেখানে যদি কেউ এরকম রিভিউ দেখে, অনেকে তো অনলাইনে বুক করে, তখন তো সমস্যা হয়ে যাবে, আমাদের হোটেলের বদনাম ঘটবে। আমরা রিভিউটা রিমুভ করতে বাধ্য হলাম। এমনকি দুজন পুরুষ স্টাফেদেরও ওখানে থাকতে দিলাম একটা রাতের জন্য, দেখার জন্য যে কোনো ঘটনা ঘটছে কিনা। কিন্তু না, ওরা তো কোনো কিছু অনুভব করতে পারেনি। আর সব থেকে বড় কথা, আমি মাঝখানে একটা দিন ওখানে গিয়ে থেকেছিলাম, আমিও তো কিছু অনুভব করতে পারিনি, বিশ্বাস করুন, সত্যি কথাই বলছি। কিন্তু আপনারা তারপরে প্রথম এখানে একটা মাস বন্ধ রাখার পরে, আমরা থেকেছি ঠিক আছে, কিন্তু বন্ধ তো ছিল, তারপরে আপনারা প্রথম ওখানে গিয়ে থাকলেন। আপনি বলছেন ওই রুমটায় আপনার মা এবং আপনার মেয়ে ছিল। এখন কি করে বলুন তো? এখন তো মনে হচ্ছে যে মহিলারা থাকলে ওদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে, কারণ যারা ওই মৃত্যুর পরে আসলো সেখানে নাকি মহিলাটাই বিশেষ করে অনুভব করতে পেরেছিল। আর সে ভয় পেয়েছিল বলে তার স্বামীও ভয় পেয়ে কথাগুলো বলেছে, এটা আমি এখন মনে করছি। আমরা ছেলেরা থেকেছি তাই হয়তো অনুভব করতে পারিনি। আপনার মা এবং মেয়ে থেকেছে বলে কি অনুভব করতে পেরেছে? জানি না এই কথার মধ্যে কোনো যৌক্তিকতা আছে কিনা, কিন্তু আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তখন তিনি রেজিস্টার খাতা বের করলেন। ওই দিনের কথা তো মনে আছে, ভোলা তো যায় না, কারণ সবারই তো মনে থাকবে কোন দিনটায় মারা গিয়েছিলেন, এটা তো মনে রাখারই কথা। বেশি দিনও তো হয়নি ঘটনাটা ঘটেছে। বের করা হলো, নাম্বারও পাওয়া গেল, ফোন করা হলো তার হাজবেন্ডকে। ফোন করার পর জানা গেল তাদের বাড়ি গড়িয়াহাটে, অর্থাৎ কলকাতাতেই। এখন একটু আফসোস হচ্ছে, যদি তারা ফোনটা তুলতেন, যদি মালিকের ফোনটা দিতেন, তাহলে হয়তো এতটা দূরে আসতে হতো না, এতটা সময় নষ্ট হতো না। তাড়াতাড়ি হয়তো কথা বলে তার মেয়ের যে চিকিৎসাই বলা চলে, তাড়াতাড়ি চিকিৎসাটা করা হতো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত মেয়েটা। তিনি আবার বাড়ির পথে রওনা হলেন, সাথে ওই হোটেলের মালিকের ফোন নম্বরও নিয়ে নিলেন। তিনি আসলেন, তার আগে কিন্তু ফোন করেছিলেন ওই যে মহিলাটা মারা গেছে তার হাজবেন্ডকে। তিনি বলছেন তিনি সহযোগিতা করবেন, একটুখানি ফোনে আর কি বলেছিল, সমস্ত কথা তো আর ফোনে বলা যায় না। ওনার বাড়িতে গেলেন তুয়ার মা এবং তুয়ার বাবা, গিয়ে সমস্ত ঘটনা জানালেন। এই ব্যাপার তিনি বললেন তার স্ত্রী তো সমস্ত দাহ কার্য ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আর তাছাড়া তিনি বললেন যে আমি তো শুনেছি অতৃপ্তভাবে মারা গেলে, অর্থাৎ যারা আত্মহত্যা করে এইভাবে মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেলে তাদের আত্মা মুক্তি পায় না, কিন্তু তার স্ত্রী তো ভালোভাবেই মারা গিয়েছিলেন। তাহলে এরকম কেন হলো? তাহলে তার স্ত্রী আত্মা সেই রুমে কি করে থেকে গেল? তার হাজবেন্ডও সাথে আসলেন সেই মহিলাটার। আর মহিলাটার একটা ভাই ছিল যার বয়স 22 বছর, সেই ভাইটাকেও সাথে আনা হলো। সেখানে গিয়ে তারা জানতে পারলো যে তার স্ত্রী যেহেতু অনেক কষ্ট পেয়েই মারা গেছে, বয়সটা অল্প ছিল, তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, স্বামীকে নিয়ে সংসার করার ইচ্ছা ছিল, আরও অনেক তো আশা থাকে, হয়তো সেই কারণে তার আত্মা মুক্তি পেতে পারেনি। শুধুমাত্র তো আর দাহ কার্য সম্পন্ন করলে, মন্ত্র পড়লে তো আর হয় না। আর তারা তখন জেনেও ছিল যে তার দাহ কার্য সম্পন্ন করার পরে মন্ত্র পড়েছিল তার স্বামী, আর এই সব কারণের জন্যই হয়তো তার আত্মা মুক্তি পায়নি। এখানে আসলো তারা, সেই মহিলার বস্ত্রের কিছু অংশ নিয়ে আসা হলো এবং তার ভাইও আসলো, তারপরে যজ্ঞে বসা হলো। কিন্তু জানেন, যখন তার স্বামী এখানে এসেছিল, সেই 18 বছরের মেয়ে তুয়া কেমন পাগল পাগল করছিল, তাকে গিয়ে জড়িয়ে ধরছিল, এমন করছিল যেন সেই তার স্ত্রী, কত ভালোবাসছিল। তুয়ার মা বাবা দেখে তো খুব কান্নাকাটি করছে, তুয়ার ঠাকুমাও খুব চিন্তা করছে, ভয় হচ্ছে তার যে তার নাতনি সুস্থ হয়ে যাবে। তো ঠাকুরের কৃপায় ভালোভাবে যজ্ঞটা সম্পন্ন হলো। কিন্তু যজ্ঞ শুরু হওয়ার আগে যখন ওই মেয়েটা কেমন পাগল পাগল করছিল না, যেমন ভাবে কথা বলছিল, আর সেই মেয়েটা যে আগে কখনো কথাই বলেনি, ওই শরীর অসুস্থ হওয়ার পর থেকে কখনো কথা বলছে না, সবসময় চুপচাপ শুয়ে রয়েছে। আর সেই মেয়ে যখন ওই ভদ্রলোক আসলেন, কিভাবে কথা বলছিলেন, মনে হচ্ছে সেই মেয়ে পুরো সুস্থ। সবাই তো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছিল। যাই হোক, যজ্ঞটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার মধ্যে থেকে যে অতৃপ্ত আত্মা ছিল সে বেরিয়ে গিয়েছিল, হয়তো সেই আত্মার মুক্তি ঘটেছিল। যাই হোক, তারাও ফিরে গেছে, কিন্তু তাদের সাথে এখনো যোগাযোগ হয়, ফোনে কথাবার্তা হয়। তারপরে সেই যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে না, পুরীর হোটেলের মালিককেও ফোন করা হয়েছিল যে আপনারা একটু গঙ্গা জল সেই রুমে ছিটিয়ে দেবেন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। জলটা ছিটিয়েও দেওয়া হয়েছিল। আর জানেন, সেই হোটেলের মালিক এত ভালো ছিল, সেই জল ছেটানোর পরে একদিন সেই হোটেলের মালিক এবং তার স্ত্রী সেই রুমে থেকেছিল। তারা কিছু অনুভব করার চেষ্টা করছিল হয়তো। যখন তারা দেখলো যে না, কোনো কিছু আর সত্যি মনে হচ্ছে না, তারপর থেকে সেই রুমটা সবার জন্য তারা খুলে দিল, আর কোনো সমস্যা হয়নি। পরবর্তীকালে তুয়াও আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু একটু টাইম লেগেছিল, অনেকটা শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তো। যাই হোক, এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।